সেদিন করলাম, বিয়ান ঘুমোচ্ছে, আর আমি কখনো ওকে ছেড়ে আমি বাড়িতে এইগুলো মানে নতুন ঘরে আসি না। আর সেদিন সুপ্রভাত বন্ধুরা, শম্পা ডট দেবসিদাটি ব্লগে অনেকখানি স্বাগত। এখন মধ্যে সকাল 7টার সময় শুধু রোদটা দেখো কতটা বেরিয়েছে। তার একটু বাইরেটা গিয়ে দেখায়, এই দেখো শুধু রোদটা। চলো আজকে একটু বেরোবো, বিহানকে নিয়ে যাবো, মিস্টার পালের সাথেই যাবো। চলো বেরিয়ে পড়েছি। আরে জানো কবে থেকে বলছি ওর বাবাকে ছেলেটার চুলটা কাটা, ওর বাবার আর সময় আর হয়ে ওঠে না, মানে একদমই মিস্টার পালের সময় হয়ে উঠছে। যেটুকু সময় পায়, আবার যেদিন ছিল এই সপ্তাহে না একদম, সেদিন আবার ছিল বন্ধ ছিল সেলুনটা। তো ওই জন্য বললাম তুমি অফিস যাওয়ার পথে আমাকে একটু নামিয়ে দিয়ে বেকো, আমি ছেলেটাকে সে চুলটা কাটিয়ে নিয়ে বাড়ি যাবো। তখন ওর বাবা বলো অত সকালবেলা? আমি বললাম হ্যাঁ, সকাল সকাল কাজটা মিটে গেলেই ভালো হবে, এমনিতে যা রোদ আর যা গরম, তাই না বলো? তো চলো আমরা সেলুনে এসে গেছি ছেলেটাকে নিয়ে। ছেলেটা দেখো না কি শান্ত হয়ে লক্ষ্মী ছেলে হয়ে বসে আছে আমার। এই যে ছেলে আমার বসে পড়ছে চুল কাটতে। বাবুর এই মুহূর্তটা দেখে না আমার ছোটোবেলাকার মুহূর্তটা আমার মনে পড়ে গেল। আমার মাও ঠিক এভাবেই আমাকে নিয়ে যেত সেই ছোট্টবেলায়। আমার বাবু আমার অনেক কিছু মনে করিয়ে দেয়। তো যাই হোক চলো, এই যে চুলটা কাটছে। আর অ্যাকচুয়ালি ওকে ন্যাড়া, অনেকেই বলছে ন্যাড়া করানোর জন্য, কিন্তু না, আমাকে না নার্সিংহোম থেকে বলে দিয়েছিল 1.5 বছর না হলে ওকে না ন্যাড়া করাতে। ঠিক আছে, এবার কারণটা আমি জানি, এবার কারণটা ওনারা আমাকে বলে দিয়েছিল। আর যেহেতু মা আমাকে বললো, আমাদের এখানে নাকি একটা নিয়ম আছে যে বাচ্চারা যখন ফার্স্ট ন্যাড়া হয়, কোথায় হরিনোট আছে সেখানে গিয়ে ন্যাড়া হবে। তো ওই জন্য ওখানে গিয়ে ন্যাড়া করানো হবে। ওই জন্য আপাতত এই গরমের জন্য ওই একটা চৈতন্য মতন রেখে না আমি টিকিট কাজটা চুলটা ছোটো ছোটো করে কেটে দিচ্ছি। ওকে দেখে আমারও শান্তি হয়, আর ও বাচ্চাটা আমার শান্তি পাবে। বুঝতে পারছো অসম্ভব গরম পড়েছে না। এটা হলো পরের দিনে সন্ধ্যেবেলার ভিডিও। দেখো না বাবু এখানে মাকে দিচ্ছে বাজারের ব্যাগ, কারণ বাবু জানে মা যখনই সন্ধ্যে দিয়ে এই বাড়িতে আসে তখন মা সবজি কিনতে যায়, সেটা বাবু জানে। ওই জন্য মা আসতে মাকে ধরাচ্ছে বাজারের ব্যাগ, যাও বাজার নিয়ে এসো। জানো কিন্তু মা ভীষণ হাসছে। মা বলছে এখানে বাজার করবো না, এখন আমি তোমাকে নিয়ে যাবো একটু বাইরে ঘুরতে, চলো। সত্যি কথা বলতে আমার সাথে যে এমনটা ঘটবে না আমি ভাবতেও পারিনি। বাট তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তোমরা সবটা জানতে পারবে আমার সাথে কী ঘটেছিল আর কী না, কী ঘটেছিল আর কী হয়েছিল। এই যে মা এখন বেরিয়েছে বাবুকে নিয়ে। ওই দেখছো না একটা লাইট, ঠিক তার আগে না একটু একটা মন্দিরটা আছে, তোমরা জানো যারা আমার ভিডিও দেখো। ওইখানে সকলে ওখানে গিয়ে বসে ভীষণ হাওয়া দেয় গঙ্গার সামনে না। চলো আমার কিছু কাজ আছে সেগুলো সেরে নিই। এই যে আমার না অনেকগুলো জামা কাপড় যেগুলো ভাঁজ করতে হয়, এইভাবে জামা কাপড় পরে থাকলে একদম দেখতে ভালো লাগে না, তাই না? চলো এগুলো ভাঁজ করে নিই ভালো করে। এই যে আমার এখানে সুন্দরভাবে পাটটা ভাঁজ করা হয়ে গেছে। তোমার একটা জিনিস দেখায়, এই যে একটা ক্যালেন্ডার, এই একটু আগে জাস্ট কি এই ক্যালেন্ডারটা অ্যাকচুয়ালি দিকে বিজেপি দল থেকে এসেছিলেন একটু আগেই, তো ওনারা এই ক্যালেন্ডারটা আমাকে দিয়ে গেল। এই যে এই যে ভীষণ সুন্দর। আর এবারে কে দাঁড়িয়েছেন সেটাই লিখে দিচ্ছে ডক্টর রথীন চক্রবর্তী, ইনি দাঁড়িয়েছেন। আর শুভ নববর্ষ দিয়ে ভালোই বেশ হয়েছে ক্যালেন্ডারটা, ভীষণই ভালো। চলো অনেকটা দেরি করে মিক্সচার পালার জন্য বানাবো একটু ঘোল, আর বানাবো আজকে একটু চানা মশলা। এই যে 8টা বাজতে 10, অনেকটা দেরি হয়ে গেছে। চলো অনেকগুলো কাজ আছে। আজকে বানাবো আমি নিরামিষ চানা মশলা। আর আমার দিদি জানা শুনি আমাকে বলেছিল নিরামিষ চানা মশলা বানাবি, তখন আমি বলেছিলাম যে হ্যাঁ নিরামিষই বানাবো, কারণ আমাদের বাড়িতে সচরাচর রাতের দিকে পেঁয়াজ দিয়ে কোনো কিছু রান্না হয় না, যদিও হয় সেটা খুব রেয়ার, খুবই রেয়ার হয়। ঠিক আছে, তো বেশিরভাগই চা হয় আর নিরামিষই হয়। ওই নিরামিষ বানাতে বানাতে আমি শিখে গেছি নিরামিষ রান্নাগুলো। এবার দাঁড়াও, এইখানে আমি চানাটা প্রথমে সিদ্ধ বসিয়ে দিই, একটু সিদ্ধ বসিয়ে দিয়ে না তারপরে একটু ঘোল বানাবো। এই গরম থেকে ওরা আসে না, কখনো গ্লুকন্ডি দিই, কখনো টক দই দিয়ে একটু ঘোল করে দিই, কখনো একটু বেলের শরবত, এইসব মিলিয়ে মিশিয়ে করে রাখি। আজকে একটু টক দইয়ের ঘোল করবো। আজকে দেখো এখানে প্রথমে বসে একটু নুন দিলাম আর একটু হলুদ দেবো, আর সাথে দিচ্ছি একটা আলু সিদ্ধ। কারণ নিরামিষ চানা মানে না অনেকটা তেল মশলা লাগে, অনেকটাই মশলা লাগে, যেহেতু পেঁয়াজ দেবো না, একটা গাঢ় গাঢ় ব্যাপার আমি কী করে আনবো, ওই জন্য একটা আলু সিদ্ধ ফেলে দিলাম। এই আলুটা ভালো করে ম্যাশ করে নিয়ে দিলে না একটু গাঢ় ব্যাপারটা এসে যায়। চলো ওইটা ওখানে বসে দিয়েছি, এখানে বানাবো টক দইয়ের ঘোল। প্রথমে কটা বাতাসা দিয়ে দিয়েছি এখানে, দিয়ে আর কটা একটু কাজু কিশমিশ দিয়ে, আর বেশ কয়েক চামচ টক দই দিলে আমার হয়ে যাবে। কারণ বেশি বানাবো না, 2 গ্লাসের মতনই বানাবো, 2 ভাইয়ের জন্য। আমরা বিশেষত রাতের দিকে খাবো না, আমরা দিনের বেলায় গ্লুকন্ডি থাকলে খাই, নুন চিনি খাই, এগুলো ঠিক আছে। রাতেও আমার ভালো লাগে না খেতে, মাও খেতে চায় না, ওই জন্য বানাই 2 গ্লাসের মতনই বানাবো। একটু জল দিয়ে ব্যাস এটা ভালো করে পেস্ট করে রেখে দেবো, দিয়ে আর ফ্রিজে রেখে দেবো। আর ওরা খাওয়ার সময় একটু বিট নুন দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দেবো, তাহলে আমার হয়ে যাবে। চলো এইদিকে ঘোলটা হয়ে গেলে না আমি চানা মশলার না মশলাগুলো করে নিই ওইদিকে। এই যে এখানে প্রথমে করছি আদা রসুন পেস্ট। এবার তোমরা বলো নিরামিষিতে রসুন, হ্যাঁ আমাদের বাড়িতে রসুনটা নিরামিষিতে করে, বাট কোনো পুজোর খাবারের ক্ষেত্রে সেটা কিন্তু ইউজ করে না। এমনি নর্মালি যেটা রেগুলার বেসিসে এটা রসুনটা ইউজ হয়। তো প্রথমে দেখো আমি এখানে আদা রসুনটা পেস্ট করেছি, আর টমেটো কাঁচা লঙ্কাটা আলাদা আলাদা পেস্ট করেছি, একটু মশলাগুলো আলাদা আলাদা পেস্ট করে নিতে ভালো করে গ্রেভিটা রেডি করতে পারি আমি। তো প্রথমে কড়াটা গরম করে আমি দিয়েছি তেলটা,
দিয়ে গোটা গরম মশলা, জিরা, তেজপাতা, এই হলো ফোড়নে দিয়ে আমি দিয়ে দেবো আলুগুলোর মধ্যে। চলো এবার আমি তেলের মধ্যে এখানে দিয়ে দিয়েছি আলু, আর মধ্যে একটু দেবো নুন আর একটু হলুদ দিয়ে, নুন হলুদ দিয়ে ভালো করে আলুটা একটু ভেজে নেব। ব্যাস একটু ভাজা মতন হয়ে গেলেই না, বেশি ভাজবো না, হালকা ভাজলেই হবে। এবার দেবো আদা রসুন পেস্ট করাটা, আদা রসুনটা দিয়ে আর বাকি সব মশলাগুলো পরপর দিয়ে দেবো। ওই একটু নুন, একটু হলুদ, একটু মশলা গুঁড়ো লঙ্কা, একটু ধনে জিরে গুঁড়ো, ব্যাস এই দেবো মশলা দিয়ে। এটাও একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নেবো, ভালো করে একটু সময় নিয়ে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। এবার তেলটা একটু ভালো করে ছেড়ে দিল না, তারপরে আমি এর মধ্যে দেবো টমেটো পেস্টটা। টমেটোর সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দেবো, দিয়ে সেটাও ভালো মতন কষাবো। এর সঙ্গে না আমি টক দইটাও দিয়ে থাকি, কিন্তু আজকে দিইনি। অন্য সময় টক দই দিই, পনির দিই, আরও স্বাদ হয়, খুব সত্যি খেতে ভালো। সকলে তো খেতে ভীষণ ভালোও বলে, তো ওই জন্য ভালো বলে, ওই জন্য আর পেঁয়াজ টিয়াজ লাগে না। এইভাবে আসলে না মানে নিরামিষই করতে করতে না কীভাবে আইডিয়াগুলো চলে আসে, কীভাবে করলে ভালো হবে। আর এতে একটু আজকে তেলটা দিয়েছি, কারণ যদি তেল সেরকম কিছু মশলা না, যদি তেলটা যদি না দিয়ে হয়, তাই না বলো। চলো ওইদিকে একটু না আলুটা ম্যাশ করে নিই ভালো করে, দাঁড়াও। এই যে আলুটা এখানে ভালো করে একটু কুচি মতন করে নেবো, একটু এক কথায় থেতো করে নেবো আলুটাকে। কড়াই দিয়ে দিয়েছি, দিয়ে আলুটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো, নিয়েই ব্যাস আমার এখানে মোটামুটি রেডি হয়ে যাবে আজকে আমার চানা মশলা। আর হ্যাঁ, লাস্টে দেবো একটু ঘি আর গরম মশলা, ব্যাস তাহলেই একদম রেডি। চলো এইদিকে আমার চানা মশলা রেডি হয়ে গেছে, ওইদিকে দেখি আমার ছোটোটা কী করছে, অনেকক্ষণ দেখিনি, ছেলেটাকে রান্নাতেই ব্যস্ত ছিলাম। দেখি চলো, এই যে এখানে ওর ঠাম্মাই রুটি করেছিল, ওকে রুটি দিয়েছিল, ও হচ্ছে রুটি খাবে, শুধু শুধু রুটি খাচ্ছিল। তো মা বল ওকে একটু গুড় দাও না, ছেলেটা শুধু শুধু রুটি খাচ্ছে। তো গুড়টা দিতে দেখো না কীভাবে গুড় দিয়ে রুটিটা খাবে, দেখবে। চলো তোমাদের দেখাই একটু। বাবু আমার গরম রুটি খেতে ভীষণই ভালোবাসে, ওর ঠাম্মা যখনই করে তখনই ওর থালা নিয়ে চলে যায়, কারণ দাঁড়িয়ে থাকে জানো যে রুটি দেওয়ার জন্য। এই যে এখানে না শুধু শুধু যখনই গুড়টা দিই শুধু গুড়গুলো খাচ্ছে। তো ওকে বললাম বাবু তুমি রুটিটা ছিঁড়ে ছিঁড়ে খাও, গুড় দিয়ে লাগিয়ে তারপর খেতে ভালোভাবে, এভাবে ওকে শেখাচ্ছিলাম। তো সেটা তো ইজিলি ও শিখলো। দেখো এই দেখো না রুটিটা বেশ ছিঁড়লো, বেশ ভাজ করলো, ওর ছোটো ছোটো হাতে দেখো না। এবারে কেমন গুড়টা একটু লাগাবে দেখবে, এই দেখো এই যে গুড়টা লাগানো হয়ে গেলে এবারও খাবে। মানে তোমাদের বলবো কি, চলো ওর বাবা খেতে দিয়ে দিই, ছেলেটা আমার খা। এই যে ওর বাবাকে ওর বাবার কাছে খেতে দেবো। এই ওর বাবার রুটি তরকারি তুলে নিয়েছি। এই সব হলে না চলো তোমাদের সঙ্গে একটু কথা বলবো, কারণ তোমাদের বলেছিলাম না যে বিপদ ঘটেছে আমার, কিসের বিপদ সেটাই তোমরা ভাবছো না। চলো তোমাদের বিপদটা সেই বিষয় নিয়েই কথাটা বলবো, তোমরা সবটা জানতে হবে, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলো তোমাদের বলি বিষয়গুলো এবার। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এলাম। চোখের অবস্থা দেখতে পাচ্ছ কতটা অবস্থা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এবার আসল কথায় আসি, যে কথাটা তোমাদের বলতে বলে যে বিহানকে নিয়ে গেছিলাম সেলুনে চুল কাটাতে, তোমরা দেখতে ওইটা। এবার ওকে চুল টুল কাটিয়ে এসে সেদিন প্ল্যানিং ছিল তোমাদের সঙ্গে সেটা সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাট কী হলো জানো, ওকে যখন নিয়ে এসে ফিরলাম ওর অসম্ভব পরিমাণে খিদে পেয়ে গেছে। এবার ওকে নিয়েছিলাম ব্যস্ত, তারপরে ভাবলাম ঠিক আছে তাহলে এখন না বিকাল দিয়ে ওনার সাথে কথাটা বলবো। এবার বিকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়েছি। এবার কখনো যেটা করি না সেটাই সেদিন করলাম, বিহান ঘুমোচ্ছে আর আমি কখনো ওকে ছেড়ে আমি বাড়িতে এই মানে নতুন ঘরে আসি না। আর সেদিনই মাকে বললাম, সেদিন ছিল মিস্টার ভালো মানে তাড়াতাড়ি চলে এসেছিলো বাড়িতে। আর মাকে সেদিন আমি বললাম যে মা ও থাক, আমি ঘরে যাচ্ছি, তুমি ওটাগুলোকে দিয়ে আসবে আমার কাছে, এই কথাটা সেদিন বলেছি। জানি না হয়তো বিপদ থাকলে মনে হয় তোমার ঘুম থেকে বিপদ টেনে তুলে নেয়, এরকম আমার মনে হয়েছিল। তো যাই হোক, তো সেদিন জাস্ট উঠেছি, হাতে ফোনটা এরকম নিয়েছি, টেবিলে ছিল, আর জলের বোতলটা। মাকে জাস্ট বললাম যে মা ঠিক আছে জলের বোতলটা আমি নিয়ে যাবো না, বাবুর রেখে গেলাম, তুমি উঠলে জলটা খাই, এই কথাটা বলেছি। বলতে জাস্ট ফোনটা এরকম দেখাচ্ছে, আমি আর ফোনটা নিয়ে যাচ্ছি, যে বললাম জাস্ট বলাও যার হাত থেকে যে ফোনটা কীভাবে পড়ে গেল না আমি নিজেও বুঝতে পারিনি। জাস্ট ফোনটা পড়লো একদম আমার পায়েরই পুরো মানে কি বলবো তোমাদের, মানে সেই মুহূর্তে না জাস্ট এটা মনে হচ্ছিল আমার আরেকটু না আমার নিঃশ্বাসটা আমার বন্ধ হয়ে যাবে, কাউকে বোঝাতে পারছিলাম না, মানে পুরো মাটিতে উঠে যাচ্ছিলাম এইরকম, মানে এতটাই কাঁদছিল। তখন মাও কী করবে, যে সময় বিহানও উঠে পড়েছে, ও কাঁদছে। এবার মা কী করে বুঝতে পারেনি, এবার যেহেতু ওই ঘরে কোনো ফ্রিজ ট্রিজ যা আছে ওই ঘরে যাবতীয় সব কিছু। এবার মা ছুটে ফ্রিজ মানে বরফ টরফ নিয়ে গেল, তখন মিস্টার কলে চলে গেছিলো, গিয়ে বরফটা যে দিচ্ছে সেই বরফের টাচটাও নিতে পারছি না, এত অসম্ভব যন্ত্রণা, মানে এতটাই কষ্ট হয়েছে। সেদিন সারাটা দিন এত কষ্ট পেয়েছি, মানে ভিডিও দেওয়া দূরের কথা, কিচ্ছু করতে পারিনি। আমার এখনও দেখছি তোমার চোখের মুখ অবস্থা, কারণ সেই দিনটা ভীষণ কষ্ট হয়েছে। সেই দিন আর কোনো ভিডিও, সেই দিন কি তার পরের দিন অবধি ভিডিও কোনো শ্যুট করতে পারিনি। সন্ধ্যের পর থেকে তোমাদের সঙ্গে ভিডিও আমি শেয়ার করছি।
তারপরে এই অবধি সত্যি মানে খুব খুব খারাপ লেগেছে। এখন যদি বলো কেমন আছে, ব্যথাটা যন্ত্রণা নেই, একটু হালকা ব্যথাটা আছে, যন্ত্রণা নেই। আর হ্যাঁ, ওখানটা না পুরো রক্ত বসে গেছে, পরে দেখলাম যে বুকের ওই ভিতরটা না পুরো রক্ত বসে কাল সেটে পড়ে গেছে, জানো তো। মিস্টার বললো বরফটা ঠিকঠাকভাবে দিয়ে যাও, তো হয়তো ঠিক হয়ে যাবে। অনেকটা ভালো আছে, একটু আছে ব্যথাটা। তো এখন আমি চলো এবার যাবো বাথরুমে, ফ্রেশ হবো, হয়ে পায়ে একটু বরফ দেবো, একটু বরফ দিয়ে আর 8 জেল লাগাবো, ব্যাস এই হবে আজকের মতো ভিডিও। তারপরে সোজা চলে এসেছি একদম পায়ে বরফ জলটা লাগাতে। এখানে লাগাচ্ছি, এখন বেশ আরামই লাগে যখন এই জলটা এখনটা দিই, প্রথম থেকে কষ্ট হতো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে। দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সঙ্গে। টাটা।